হাজার বছরের পুরনো একটি বিশাল ঝিল, চারপাশে হাড়হীন করা এক অদ্ভুত নীরবতা। সেখানে ঘুরতে গিয়েছিল কয়েকজন কলেজ ফ্রেন্ড, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই তাদের সঙ্গে এমন কিছু ঘটে যা আপনি কল্পনাও করতে পারবেন না। আসলে সেই ঝিলের ভেতরে কি লুকিয়ে আছে আর শেষ পর্যন্ত তাদের পরিণতি কি হয়, সেটাই আমরা দেখব আজকের এই মুভিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক সেই রহস্যময় ঝিল থেকে। তো মুভির শুরুতেই আমরা দেখি জনি নামের এক ছেলে স্বপ্ন দেখছিল। স্বপ্নে সে দেখে তার প্রিয় ক্লাসমেট কিটি তার সাথে ঝিলের পানিতে সাঁতার কাটছে এবং তাকে মিষ্টি করে হাসি দিচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটি শুধু একটি স্বপ্নই ছিল, কারণ বাস্তবে তারা দুজন শুধু ভালো বন্ধু। এরপর জনি তার ব্যাগ গুছিয়ে নেয় এবং বন্ধুদের সাথে ঝিলের দিকে রওনা দেয়। তাদের গ্রুপে আছে কিটি, তার বয়ফ্রেন্ড ম্যাট, কিটির বেস্ট ফ্রেন্ড ডেব, চশমা পরা এক ছেলে জিক আর ম্যাটের ভাই সাইমন। তারা সবাই এবছর স্কুল থেকে গ্র্যাজুয়েট হতে যাচ্ছে, আর সেই আনন্দ উদযাপন করতেই এখানে এসেছে। জিক ডেবকে ইমপ্রেস করার চেষ্টা করে, কিন্তু ডেব তাকে সরাসরি প্রত্যাখ্যান করে দেয়। এদিকে সাইমন কিটি আর ম্যাটের দিকে এমনভাবে তাকিয়ে থাকে যেন সেও কিটির ওপর ক্রাশ খেয়েছে, আর এভাবে তাকাতে গিয়েই প্রায় একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছিল। তবে অল্পের জন্য সবাই বেঁচে যায়। এরপর তারা একটি ড্যামের কাছে পৌঁছে যায়। জনি গেট খুলে দেয় আর তাদের গাড়ি ঝিলের একদম কিনারা পর্যন্ত চলে যায়। সবাই গাড়ি থেকে নেমে নিজেদের জিনিসপত্র বের করতে শুরু করে। তারা সঙ্গে করে অনেক খাবার আর পানীয় নিয়ে এসেছে। জিক তার ক্যামেরা অন করে আর সবাই ঝিলের ধারে দারুণ সময় কাটানোর জন্য প্রস্তুত হয়ে যায়। সেখানে তীরে একটি বড় নৌকা বাঁধা ছিল, যেটাতে দুটি প্যাডেল লাগানো। নৌকাটা আসলে জনির প্রতিবেশী মিস্টার পার্কের। সবাই মিলে ধীরে ধীরে নৌকাটা পানিতে নামিয়ে দেয়। তখন কিটি খেয়াল করে যে এখানে কোনো মোবাইল নেটওয়ার্ক নেই। জনি তাকে বলে এটি ব্ল্যাক লেক, এখানে প্রায়ই অদ্ভুত কিছু না কিছু ঘটতে থাকে। এরপর জনি কিটিকে একটি নেকলেস উপহার দেয় এবং সেটি পরতে বলে, কিন্তু কিটি তা নিতে রাজি হয় না এবং উপহারটি তাকে ফিরিয়ে দেয়। ঠিক তখনই জনির প্রতিবেশী মিস্টার পার্ক সেখানে এসে হাজির হন। তিনি জনির দাদার বন্ধু। তিনি জনিকে সতর্ক করে বলেন এখানে যেন খুব সাবধানে থাকে এবং কোনোভাবেই পানিতে না নামে। জনি চুপচাপ তার কথা শুনে নেয়। এরপর নৌকাটা ধীরে ধীরে তীর থেকে দূরে সরে যেতে থাকে। সবাই প্যাডেল চালাতে চালাতে মজা করছিল, কিন্তু জনির মনে একটু অস্বস্তি হচ্ছিল। মনে হচ্ছিল পানির মধ্যে যেন কিছু একটা আছে। ঝিলের মাঝখানে পৌঁছাতে পৌঁছাতে মেয়েরা সুইমিং স্যুট পরে নেয়। ম্যাট তার টি শার্ট খুলে ফেলে। সবাই সাঁতার কাটার এবং রোদে বসে থাকার জন্য প্রস্তুতি নিচ্ছিল। জনি সবাইকে অনুরোধ করে বলে তারা যেন ফিরে যায় এবং অন্ধকার নামার আগেই ক্যাম্পফায়ার জ্বালানো উচিত, কিন্তু কেউই তার কথা শোনে না। জিক ছবি তুলতে শুরু করে আর ম্যাট মেয়েদের সাথে পানিতে ঝাঁপ দেয়। সাইমন একটি ছোট ফায়ারওয়ার্ক ফাটায়। জনি সেই নেকলেসটি নিজেই পরে নেয়, যেটা সে কিটিকে দিতে চেয়েছিল। ঠিক তখনই সবাই অনুভব করে যেন কেউ তাদের নৌকাটা নাড়ানোর চেষ্টা করছে। মনে হচ্ছিল পানির ভেতরে কোনো বড় কিছু আছে যা নৌকার আশপাশেই ঘুরছে। সবাই ভয় পেয়ে যায় এবং ফিরে যাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু তখনই বোঝা যায় এটা আসলে ম্যাটই ছিল, যে সবাইকে ভয় দেখানোর জন্য নৌকাটা নাড়াচ্ছিল। কিটি আর ডেব নিজেদেরকে যেন মারমেডের মতো স্বাধীন ও হালকা মনে করছিল, কারণ তাদের স্কুল শেষ হয়ে গেছে। কিন্তু আবারও কেউ নৌকাটা নাড়ায়, আর এবার সেটা ম্যাট ছিল না। জনি পানির ভেতরে একটি বিশাল বড় মাছের ছায়া দেখতে পায়। সেটা মেয়েদের এবং ম্যাটের দিকে এগিয়ে আসে, কিন্তু তাদের পাশ দিয়ে চলে যায়, কোনো আক্রমণ করে না। তবে কিটির মনে হয় যেন পানির নিচ থেকে কেউ তাকে স্পর্শ করেছে। এরপর কিটি, ম্যাট আর ডেব আবার নৌকায় উঠে আসে। এখন সবারই বিশ্বাস হয়ে যায় পানির ভেতরে সত্যিই কিছু একটা আছে। তারা সবাই প্যাডেল দিয়ে পানিতে আঘাত করতে থাকে যাতে সেই অদ্ভুত প্রাণীটাকে দেখা যায়, কিন্তু এই চেষ্টা করতে গিয়ে একটি প্যাডেল পানিতে অনেক দূরে চলে যায়। ডেব সেটা ধরার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই পানির ভেতর থেকে বিশাল বড় দাঁতওয়ালা একটি মাছ সামনে চলে আসে এবং ডেবকে কামড়ে ধরে। ম্যাট দ্রুত ডেপের হাতকে নিজের বেল্ট এবং কিছু দড়ি দিয়ে বেঁধে দেয়, কিন্তু তার হাতের ধমনী থেকে রক্তপাত বন্ধ করা খুব কঠিন হয়ে পড়ে। এখন তাদের দ্রুত তীরে ফিরে যেতে হবে। ম্যাট আরেকটি প্যাডেল ধরার চেষ্টা করে, কিন্তু সেই মাছ তার হাতটাই কামড়ে ছিঁড়ে ফেলে। ডেপের রক্তক্ষরণ এত বেশি হয় যে সে অজ্ঞান হয়ে যায়। এরপর সব বন্ধু মিলে বাকি থাকা একটিমাত্র প্যাডেল ব্যবহার করে তীরের দিকে এগোনোর চেষ্টা করতে থাকে। মোবাইলে কোনো নেটওয়ার্ক ছিল না, তাই কারোর কাছ থেকে সাহায্য চাওয়াও এখন তাদের জন্য অসম্ভব হয়ে যায়। ওই ভয়ঙ্কর বিশাল মাছটা আবার তাদের নৌকাটা উল্টে দেওয়ার চেষ্টা করে। সাইমন অন্য প্যাডেল দিয়ে সেটাকে আঘাত করার চেষ্টা করে, কিন্তু এই সময়ই সাইমন পানিতে পড়ে যায়। তবে ঠিক সময় সবাই মিলে তাকে আবার নৌকায় টেনে তোলে। এর মধ্যে একটি ভালো ব্যাপার ঘটে। সম্ভবত প্যাডেলের ভাঙা অংশে মাছটি আঘাত পায়। এবার ছেলেরা জনিকে দোষ দিতে শুরু করে। তারা বলে এই ঝিল সম্পর্কে জনির সবই জানা ছিল, তবুও সে তাদের কিছু বলেনি। তখন কিটি বলে জনি সত্য লোকায়নি, সে তো আগেই তাকে সুরক্ষার জন্য সেই নেকলেসটা দিয়েছিল। জনি জানায় সে তার দাদার কাছ থেকে এই ঝিল নিয়ে কিছু ভয়ঙ্কর গল্প শুনেছিল, যেখানে এক ভয়ঙ্কর দানবের কথা বলা হয়েছিল, কিন্তু সে কখনোই সেই গল্পগুলোকে সত্যি বলে বিশ্বাস করেনি। জিক
বলে তাদের কাউকে না কাউকে বলি দিতে হবে, যাতে সেই মাছটা কিছু সময়ের জন্য ব্যস্ত থাকে। এর জন্য সে ডেভকে ব্যবহার করার আইডিয়া দেয়। সবাই প্রার্থনা করে, তারপর নিজের বন্ধু ডেভকেই পানিতে ছুঁড়ে ফেলে দেয়। তাদের আশা ছিল ওই দানব তাকে খেতে ব্যস্ত থাকবে, আর ততক্ষণে বাকিরা তীরে পৌঁছে যাবে। কিন্তু মাছটা খুব দ্রুত ডেভকে খেয়ে ফেলে এবং আবার নৌকার পেছনে ধাওয়া করতে শুরু করে। ম্যাট একটি ছোট ফ্রিজ বের করে, যেটা তারা সঙ্গে এনেছিল। সে ফ্রিজের ঢাকনাটি প্যাডেলের মতো ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু মাছটা সেটাও ভেঙে ফেলে। ভয়ে সবাই তাদের সব খাবার পানিতে ছুঁড়ে ফেলতে শুরু করে, কিন্তু মাছটার এসবের প্রতি কোনো আগ্রহ ছিল না। এখন সবাই নিজের হাত দিয়ে পানিতে ধাক্কা দিয়ে নৌকাটা চালানোর চেষ্টা করে, কিন্তু এতে নৌকাটা একটুও এগোয় না। তার উপর মাছটার আক্রমণে নৌকায় ফাটল ধরে যায় এবং ধীরে ধীরে ভেতরে পানি ঢুকতে শুরু করে। সবাই মিলে সেই পানি বাইরে ফেলতে থাকে। জিক বলে এখন তাদের আবার কাউকে বলি দিতে হবে। এবার ভোটের মাধ্যমে ঠিক করতে হবে কাকে পানিতে ফেলা হবে, যাতে বাকিরা বাঁচতে পারে। সবার মধ্যে তর্ক শুরু হয়ে যায়। কেউই মরতে চায় না। কেউ জনির বিরুদ্ধে ভোট দেয়, আবার কেউ জিকের বিরুদ্ধে। কিন্তু শেষ পর্যন্ত জনির বিরুদ্ধেই বেশি ভোট পড়ে। জনি তার বন্ধুদের বিশ্বাসঘাতক বলে ডাকে এবং নিজেই নৌকা থেকে লাফ দিয়ে পানিতে পড়ে যায়। তার পেছন পেছন সেই মাছটাও ধাওয়া করে। জনি পুরো শক্তি দিয়ে সাঁতার কাটতে থাকে। তারপর হঠাৎ করেই সবার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। বাকিরা বুঝে যায় তার সঙ্গে কি হয়েছে। এরপর তারা আবার প্যাডেল চালানো শুরু করে। কিটি আর জিকের মধ্যে তর্ক লেগে যায়। কিটি তাকে কাপুরুষ, তার ভণ্ড বলে গালি দেয়। ঠিক তখনই সেই ভয়ঙ্কর মাছটা আবার নৌকার কাছে ফিরে আসে। এবার সবাই মিলে নৌকায় থাকা আতশবাজি আর ফায়ারওয়ার্ক বের করে আগুন লাগায় এবং সেগুলো দিয়ে মাছটাকে ভয় দেখানোর চেষ্টা করে। কিছুক্ষণের জন্য মাছটা দূরে সরে যায়, কিন্তু আতশবাজি খুব দ্রুত শেষ হয়ে যায় এবং মাছটা আবার ফিরে আসে। এবার ম্যাট জিককে নৌকা থেকে পানিতে ফেলে দিতে চায়। ভয় কাঁপতে কাঁপতে জিক বলে তাকে নয়, কিটিকেই পানিতে ফেলে দেওয়া উচিত, কারণ কিটির শুধু ম্যাটের সাথেই নয়, তার ভাই সাইমনের সাথেও সম্পর্ক আছে। জিক আরও বলে তার কাছে নাকি এর ভিডিও প্রমাণও আছে। এই কথা শুনে ম্যাট আর সাইমন ভীষণ রেগে যায়। তারা দুজন মিলে জিককে তার ক্যামেরা সহ নৌকা থেকে বাইরে ফেলে দেয়। সঙ্গেই সেই মাছটা চলে আসে এবং জিককে 1 সেকেন্ডেরও সুযোগ না দিয়ে ভয়ঙ্করভাবে খেয়ে ফেলে। এদিকে জনি বেঁচে গিয়ে তীরে পৌঁছে যায়, কিন্তু তার এখনও কিটির জন্য খুব চিন্তা হচ্ছিল, কারণ সে কিটিকে সত্যি অনেক ভালোবাসে। জনি খেয়াল করে তীরের কাছে একটি মোটর বোট দাঁড়িয়ে আছে। ওদিকে নৌকায় ম্যাট জিকের কথাগুলো মনে করতে থাকে এবং এখন সে আর কিটির উপর ভরসা করতে পারছিল না। এরপর ম্যাট আর সাইমন নৌকায় পড়ে থাকা জনির ব্যাগ তল্লাশি করে এবং সেখানে একটি ছোট কুড়াল খুঁজে পায়। সাইমন আবারও ফ্রিজের বাক্স দিয়ে নৌকা চালানোর চেষ্টা করে, কিন্তু মাছটা সেটাও ভেঙে ফেলে এবং নৌকার একটি অংশও কামড়ে খেয়ে ফেলে। কিটি দ্রুত জনির কুড়ালটি তুলে নিয়ে মাছটাকে আঘাত করে এবং সেটাকে আহত করে ফেলে। এখন তারা মনে করে এটাই তীরে পৌঁছানোর সুযোগ। ঠিক তখনই তারা ঝিলের ওপর আরেকটি নৌকা আসতে দেখতে পায়, যেটা জনির। সে তার বন্ধুদের বাঁচাতে ফিরে এসেছে। জনি কাছে এসে তার নৌকা থেকে একটি দড়ি তাদের দিকে ছুঁড়ে দেয়। ম্যাট সেই দড়িটা তাদের নৌকার সঙ্গে বেঁধে দেয়। এরপর জনি তার বোটের ইঞ্জিন চালু করে। ঠিক সেই মুহূর্তে আবার সেই বিশাল মাছটা এসে জনির নৌকায় ধাক্কা দেয়। নৌকাটা ঘুরতে শুরু করে এবং দড়িটা জনির গলায় জড়িয়ে যায়। কিটি দড়ি কেটে জনিকে বাঁচাতে চায়, কিন্তু ম্যাট আর সাইমন তাকে তা করতে বাধা দেয়। দুই ভাই তখন জনির নৌকাটাকে নিজেদের দিকে টানতে থাকে, কিন্তু নৌকাটা উল্টে যায় এবং দড়িতে গলা আটকে যাওয়ার কারণে জনির মৃত্যু ঘটে। এভাবে তাদের আরেকটা বাঁচার সুযোগও নষ্ট হয়ে যায়। ম্যাট আর সাইমন দেখে মাছটা জনির কাছে পৌঁছায়, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো মাছটা তাকে খায় না। এদিকে তাদের নিজের নৌকাও ধীরে ধীরে পানিতে ভর্তি হচ্ছিল। ম্যাট কুড়াল দিয়ে কিছু কাঠের তক্তা কেটে সেগুলো প্যাডেলের মতো ব্যবহার করতে থাকে, আর তারা আবার তীরের দিকে এগোতে চেষ্টা করে। ম্যাটের আবার জিকের কথাগুলো মনে পড়ে। এবার সে কিটি আর সাইমনের প্রতি হিংসায় জ্বলে উঠছিল। এখন মাছটার চেয়ে কিটির অপরই তার বেশি রাগ হচ্ছিল। ম্যাট বলে আবার ভোট হওয়া উচিত, কাউকে আবার বলি দিতে হবে। এবার ম্যাট আর সাইমন একে অপরের বিরুদ্ধে ভোট দেয় এবং দুই ভাই নৌকার মধ্যেই মারামারি শুরু করে দেয়। কিটির ভোটটাই তখন শেষ সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত দুই ভাই ঠিক করে নৌকায় সবচেয়ে খারাপ মানুষ হলো কিটি, তাই তারা দুজন মিলে কিটিকে পানিতে ফেলে দেয়। কিটি আবার নৌকায় উঠতে চেষ্টা করে, কিন্তু দুই ভাই তাকে উঠতে দেয় না। তার আর কোনো উপায় ছিল না, তাই সে একাই সাঁতার কেটে তীরের দিকে যেতে শুরু করে। এখন নৌকায় শুধু ম্যাট আর সাইমনই বেঁচে থাকে। কিছুক্ষণ পর আবারও তাদের মধ্যে ঝগড়া শুরু হয় এবং এবার দুজনেই পানিতে পড়ে যায়। সাইমনের মাথায় আঘাত লাগে এবং রক্তের গন্ধ সেই ভয়ঙ্কর মাছটাকে তাদের দিকে টেনে আনে। ম্যাট তার ভাইকে বাঁচানোর চেষ্টা করে এবং তাকে তীরের দিকে টেনে নিতে থাকে, কিন্তু তখনই সাইমন মাছটাকে দেখে ভয় পেয়ে যায় এবং নিজের ভাইকে সেই মাছের মুখের দিকে ঠেলে দেয়। মাছটা যখন ম্যাটকে খাচ্ছিল তখন সাইমন একাই সাঁতার কেটে তীরে পৌঁছে যায়। এদিকে দেখা যায় কিটি এখনও তীরে পৌঁছাতে পারেনি। সে জনির উল্টে যাওয়া মোটর বোটের ওপর পড়ে আছে। সে জনির মৃতদেহটাকে নিজের দিকে টেনে আনে এবং তার গলা থেকে সেই প্রোটেকশন নেক
নেকলেসটা খুলে নেয়, যেটা জনি আগে তাকে দিতে চেয়েছিল। ঠিক তখনই মাছটা আবার আসে। জনির শরীরে নেকলেস না থাকায় মাছটি তার দেহটাকে খেয়ে ফেলে। কিটির মনে হয় এই নেকলেসটাই তাকে বাঁচাতে পারে। সে সেটি পরে নেয় এবং সাঁতার কেটে তীরের দিকে যেতে শুরু করে। আসলেই মাছটা তাকে স্পর্শ করে না, কিন্তু সমস্যা হয় তখন যখন তীরে তার সাথে সাইমনের দেখা হয়ে যায়। সে ইতিমধ্যেই দেখেছে সাইমন তার নিজের ভাইয়ের সঙ্গে কি করেছে। কিটির ভয় হয় সাইমন হয়তো তার সাথেও কিছু করতে পারে। সাইমন কিটির গলায় সেই নেকলেসটা দেখে চিনে ফেলে এটি জনির নেকলেস। এখন তার মনে হতে থাকে জনি আর কিটি সবাইকে ধোঁকা দিয়েছে এবং ইচ্ছা করে তাদের এই বিপজ্জনক ঝিলে নিয়ে এসেছে। সে কিটিকে একবার ভালোবাসার ভান করে চুমু দেয়, তারপর তাকে পানির নিচে ঠেলে ডুবিয়ে মেরে ফেলে। রাতে সাইমন একাই তীরে পৌঁছে যায়। সেখানে তার সাথে মিস্টার পার্কের দেখা হয়। মিস্টার পার্ক তাকে জিজ্ঞেস করেন জনি কোথায়। সাইমন তাকে পুরো ঘটনা বলে এবং জানায় এখন শুধু সেই বেঁচে আছে। মিস্টার পার্ক বলেন জনি খুব ভালো ছেলে ছিল। এরপর তিনি জিকের ক্যামেরাটা সাইমনকে দেখান। তার কাছে ক্যামেরার পাশাপাশি একটি বন্দুকও ছিল। মিস্টার পার্ক সাইমনকে বলেন সে যেন আবার ঝিলের পানিতে ফিরে যায়। সাইমন তা করতে অস্বীকার করলে মিস্টার পার্ক বন্দুকের ট্রিগার কয়েকবার চাপেন। ভয়ে সাইমন পানিতে ঝাঁপ দেয়, আর ঠিক সেই মুহূর্তেই সেই ভয়ঙ্কর মাছটি তাকে টেনে গভীরে নিয়ে যায় এবং খেয়ে ফেলে। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে মিস্টার পার্ক কেন সাইমনকে আবার ঝিলে পাঠালেন। কারণ মিস্টার পার্ক বুঝে গিয়েছিলেন যে সাইমন তার বন্ধুদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং নিজেকে বাঁচাতে সবার বলি দিয়েছে। যখন মিস্টার পার্ক জিকের ক্যামেরাটা দেখান তখন এর মানে এই যে সেই ক্যামেরায় সবকিছু রেকর্ড হয়েছিল। কিভাবে গ্রুপের সবাই একে অপরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, কিভাবে সাইমন নিজের ভাই ম্যাটকে মাছের সামনে ঠেলে দিয়েছিল, আর জনি ও কিটির সঙ্গে কি ঘটেছিল সবই সেখানে ধরা পড়েছিল। ফলে মিস্টার পার্ক বুঝতে পারেন সাইমন কোনো নিরীহ শিকার নয়, বরং এই সব মৃত্যুর পেছনে তারও বড় ভূমিকা রয়েছে। তাই মিস্টার পার্ক তাকে তার কাজের শাস্তি দেওয়ার জন্য ঝিলের হাতে ছেড়ে দেন, আর সেখানেই সেই ভয়ঙ্কর মাছটি শেষ পর্যন্ত তার জীবন শেষ করে দেয়।